এগুলো কথা আমাদের সম্মানিত যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি এবং আমাদের সুপার মহোদয় তিনি আমি বলেছিলাম যে আমাদের হাসপাতালে আসলে কি কি সমস্যা আছে আমাকে একটু অবহিত করার জন্য, এবং তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি আমার প্রচেষ্টায় এই হাসপাতালে সম্ভবত 12 জন নার্স আনার ব্যবস্থা করেছিলাম এবং ডাক্তারের বিষয়গুলো নিয়েও কথা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেটি আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংক্ষিপ্ততার কারণে সম্ভবপর হয়নি। তো সবাই মিলে কাজ করতে হবে। আমাদের আইনমন্ত্রী এখানে এসেছিলেন এবং আজকে আমি এসেছি, আমার সাথে আমাদের জেলা বিএনপির সংগ্রামী প্রেসিডেন্ট আছে। আসলে আমাদের এই হাসপাতালে ছোটবেলায় আমিও চিকিৎসা নিয়েছি। আমার জন্ম সদর উপজেলার মোরারিদহ গ্রামে। এখনো পর্যন্ত আমার মা প্রায় এই হাসপাতালে এসে চিকিৎসা নেয়, অনেক সময় সেবা পায়, অনেক সময় পায় না। এটি আসলে আপনাদের দোষ না, এটি আমাদের সামগ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা, এবং এটি স্বাধীনতার পর থেকে এই দুর্বলতা আমরা দেখছি। তবে সাধারণ মানুষ, একজন শ্রমিক, একজন কৃষক, একজন খেটে খাওয়া মানুষ, তিনি আসলে এই সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে পারেন না, তার সক্ষমতাও আসলে নাই। এখানে মজিদ ভাই বললেন যে একজন ব্যক্তি তিনি 3 লাখ টাকা দিয়ে একটি অপারেশন ঢাকায় করিয়েছেন, সেই অপারেশন ঝিনাইদহতে 60,000 টাকায় করা সম্ভব। এটা আসলে কেন? এই কেনর উত্তর আছে আস্থার সংকট। এর আগে আমার গ্রামের একজন, মোরারিদহ গ্রাম আমার, তো ওই গ্রামের একজন ঝিনাইদহের একটি প্রাইভেট ক্লিনিকে অপারেশন করিয়েছিলেন, তার চিকিৎসা ভুল হয়েছিল। বেশি দিন আগের ঘটনা না, 3-4 মাস। তিনি মারা গেছেন। ঢাকায় গিয়েছিলেন, তার সহধর্মিণী আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, যোগাযোগ করেছিলেন। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে যেখানে যতটুকু বলা দরকার বলে দিয়েছিলাম, কিন্তু তাকে আসলে আর বাঁচানো যায়নি। তো এই আস্থার সংকট আছে, এই জন্য অনেকে 60,000 টাকায় এখানে চিকিৎসা না নিয়ে আসলে ঢাকায় গিয়ে 3 লাখ টাকায় চিকিৎসা নেয়। এবং আমাদের এখানে যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে, এখানে আসলে ভালো মানের ডাক্তারও আনা হয় না। এটি আমি মনে হয় যে অসত্য বলছি না, আমি যতটুকু তথ্য পেয়েছি, যে মানের বিশেষজ্ঞ দিয়ে যে ধরনের অপারেশন করার কথা সেটি হয় না। আমাদের যারা এখানকার ডাক্তার আছেন অবশ্যই বিসিএস ক্যাডার, তারা যোগ্য। দেখবেন আমাদের প্রাইভেট ক্লিনিকে সেখানে অনেকে বেসরকারি মেডিকেল থেকে পড়াশোনা করছে, দক্ষতা যোগ্যতা আরও আসলে প্রমাণ ওইভাবে দিতে পারেনি, তাদেরকে এনে অনেক সময় অপারেশন করানো হয়। তো এই বিষয়ে আমি মনে করি যে আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে এই বিষয়গুলো উদ্যোগ নিতে হবে, যাতে করে যত্রতত্র হাসপাতাল এবং ক্লিনিক খুলে না বসে একটি একটি হাসপাতাল এবং একটি ক্লিনিক যদি আপনি কোথাও বসাতে চান, তাহলে তো আপনাকে পর্যাপ্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। কিন্তু অনেক সময় আমার কাছে মনে হয় যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এগুলো হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, আপনারা একটু খোঁজ দিবেন যে ক্লিনিকগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে, সে ব্যাপারে আপনারা একটু মিডিয়াতে প্রচার করবেন। এবার আসি আমাদের এই হাসপাতালের সক্ষমতা আসলে খুবই দুর্বল বলা যায়। শুধু এই হাসপাতাল না, সারা বাংলাদেশের অবস্থা একই রকম। আর এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এটি সরকার বাস্তবায়নের উদ্যোগও গ্রহণ করেছে। এছাড়া আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 8টি বাদে 992টি এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর যে ধারণ ক্ষমতা 50 থেকে সেটিকে 101-এ নিয়ে যাওয়া। এরপরের ধাপে এটি সম্পূর্ণ হওয়ার পরে 150-এ উত্তীর্ণ করা। এটি অর্থাৎ প্রথম 101
সম্পন্ন হওয়ার পরে সেটিকে 150-এ নিয়ে যাওয়া। সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া 516টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে অনেকে মারা যায় বা কলেরার টিকা আসলে ছোটবেলায় না নেওয়ার কারণে। তো দেখেন, এই যে কলেরার টিকা, এটি দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সবথেকে বড় যে বিষয় সেটি হলো ই হেলথ কার্ড। এর মাধ্যমে আপনি কি পাবেন? মনে করেন যে আপনি ছোটবেলা থেকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোথায় কি চিকিৎসা নিয়েছেন, কি ওষুধ খেয়েছেন, আপনার টোটাল হিস্ট্রি সেখানে থাকবে। আপনি এক ডাক্তার পরিবর্তন করে যদি আরেক ডাক্তারের কাছে যান, তাহলে ওই ডাক্তার কিন্তু আপনার এই ই হেলথ কার্ডের মাধ্যমে বুঝতে পারবে যে আপনি অতীতে কি ধরনের সেবা গ্রহণ করেছেন। সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে এবং এটি সরকারের একটি, আমি মনে করি যে সুদূর প্রসারী উদ্যোগ। অনেকে সরকারের এই যে বিভিন্ন ধরনের যে কার্ড, সামাজিক নিরাপত্তামূলক কার্ড, এটি নিয়ে অনেকে সমালোচনা করে না? দেখেন যে এই কার্ডের কি উপকারিতা। উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু এই কার্ডের প্রচলন আছে। ই হেলথ কার্ড, আপনি আজকে চিকিৎসা নিয়েছেন, সেটি 10 বছর পরেও তথ্য থাকবে এবং এই ধারাবাহিক যদি এই তথ্যগুলো সেখানে সংরক্ষণ করা থাকে, তার মাধ্যমে কি আসলে আপনি উপকৃত নাকি আপনি ক্ষতিগ্রস্ত হবেন? বরং আপনি অতীতে কি ওষুধ খেয়েছেন, আপনি কি ধরনের সেবা নিয়েছেন, সেটা সহজে আপনি পেয়ে যাবেন। সরকার যে ধরনের এই উদ্যোগগুলো নিয়েছে, সামাজিক নিরাপত্তামূলক যে উদ্যোগ, এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, সরকারের মনোযোগ স্বাস্থ্য খাতের দিকে। রেকর্ড পরিমাণ স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে এবং সেটির পরিমাণ ৬৯,৪০১ কোটি টাকা। এর আগে কত ছিল? ৩৫,৪৪৭ কোটি টাকা, প্রায় ডাবল না? তার মানে কি, স্বাস্থ্য এবং চিকিৎসা এই দুটি সরকারের অগ্রাধিকার এবং সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো যাই হোক, আমাদের এই হাসপাতালে অনেকগুলো সংকট রয়েছে। আমি বলেছিলাম যে সেই সংকট বা সমস্যাগুলো জানানোর জন্য এখানে যেটি নাই, সিটি স্ক্যান মেশিন নাই, MRI করার মেশিনটা নাই, এরপরে আপনার CCU, ICU, NCU, PCU, HDU, কিডনি ডায়ালিসিস করার মেশিন বা যন্ত্রপাতি এখানে নাই। অর্থাৎ সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা যে সময় পায় না, ডাক্তারকে গালিগালাজ করে কি না? গালিগালাজ করে যে এখানে গেলাম, চিকিৎসা পাইলাম না, আমাকে রেফার করলো কোথায়? ফরিদপুরে। আবার ফরিদপুরে গেলে ঢাকায়। আমার কাছে এরকম অনেক কেস গিয়েছে। আমাদের ঝিনাইদহ জেলার অনেকে অসুস্থ হলে আমার সাথে যোগাযোগ করে নানান মাধ্যমে। তো আমাকে বলে যে ফরিদপুরে যাতে বলে দিই, এরপরে ফরিদপুরে হয় না, ঢাকায়। তো আমি চেষ্টা করি, বিশেষ করে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আছেন খুবই আন্তরিক, আমাদের ঝিনাইদহ জেলার যে এখান থেকে যায় আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে সবসময় বলে দিই। তো এই সংকটগুলো আসলে রয়েছে। তো এই সংকটের জন্য আসলে কি সরকারকে দায়ী করার কোন সুযোগ আছে? এই সমস্যাগুলো কি সরকার সৃষ্টি করেছে? বরং 20টা বছর বিএনপি সরকার ক্ষমতার বাইরে ছিল। বিএনপি সরকার যদি 20 বছর মানে দায়িত্বে থাকতো বা ক্ষমতায় থাকতো, সেক্ষেত্রে সরকারকে আপনি এই শিক্ষা খাতে যে অব্যবস্থাপনা, এর জন্য দায়ী করতে পারতেন। সরকার দেখেন, সরকার বাজেট বাড়িয়েছে প্রায় দ্বিগুণ। অর্থাৎ সরকারি যে সংকট বা সমস্যা, এটি আসলে সমাধান করতে চায়। এবং এখানে শিশুদের জন্য CPAP মেশিন এটি নাই। এবং আমি আমাদের সুপার মহোদয়ের সাথে কথা বলছিলাম, যে সময় একজন শিশু খুব শ্বাসকষ্ট বেড়ে যায়, যদি এই মেশিন থাকে সেক্ষেত্রে শিশু কিন্তু অনেক সময় বেঁচে যায়। তো এই মেশিন না থাকার কারণে অসংখ্য শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে। তারপরে CARM, আচ্ছা, তো এই মেশিনটা আসলে এখানে নাই, এখানে লেখা তো এইভাবে আচ্ছা CARM, তার মানে আপনি ভেঙে গেলে সেই ভাঙা জায়গাটা যাতে আপনার ভালোভাবে ফিক্সিংটা হয়, ফিক্স হয়, সেজন্য এই মেশিনটার আসলে প্রয়োজন। এই CARM এই মেশিনটা আসলে এখানে নাই। অর্থাৎ এখানে বলতে গেলে কিছুই নাই।
মানে আমি যদি এটা দেখি মানে খুবই স্বল্প পরিমাণ যন্ত্রপাতি এখানে আছে, এবং এটি থাকার পরেও আমাদের এখানকার সম্মানিত ডাক্তারগণ, আমাদের যারা সেবিকা আছেন, নার্স, তারা চেষ্টা করছেন কিভাবে আমাদের ঝিনাইদহ জেলার মানুষকে সেবা নিশ্চিত করা। যেটা আমাদের একজন নার্স বলছিলেন যে অনেক সময় আমরা আসলে একটু বিরক্ত হয়ে যাই, অনেক সময় একটু রাগারাগি করি। আসলে মানুষ হিসেবে আমাদের রাগ ক্ষোভ থাকবেই। যখন একজন নার্স একটি ওয়ার্ডে দায়িত্ব পালন করেন, এতগুলো রোগী, বিরক্ত হওয়া কিন্তু খুব স্বাভাবিক। তো এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো যে হ্যাঁ, আমরা মানুষ হিসেবে আমাদের রাগ ক্ষোভ, আমাদের অভিযোগ অনুযোগ থাকে, তারপরেও আপনি একজন সেবিকা, আপনি যতটা সম্ভব ভালো আচরণ করার চেষ্টা করবেন। এই অনুরোধ করছি, আমি আহ্বান করছি না, অনুরোধ। এবং আমাদের ডাক্তার এখানে খুবই তো সংকট। এখানে আমাদের মেডিকেল অফিসার যেখানে থাকার কথা ছিল প্রায় 50 জন, কর্মরত পদ মাত্র 19 জন, অধিকাংশই তো নাই। এই জন্যই আমি বলছিলাম যে এখানে তো কিছুই নাই, মানে খুবই কম। তো এই খুব কম থাকার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটি হলো আমাদের এই অঞ্চল থেকে আসলে বড় কোনো দায়িত্বশীল নেতৃত্ব আমরা অতীতে পাইনি। এবার যেহেতু আমাদের আইনমন্ত্রী আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন তার রাজনৈতিক সহকারী হিসেবে, এবং আমাদের আরেকজন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ ভাই, জেলা বিএনপি সংগ্রামী প্রেসিডেন্ট। তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো সব মিলে এই যে নায়ের মধ্যে আমরা ইনশাল্লাহ অনেক কিছু পেয়েছি। এখন ওই আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমরা চেষ্টা করবো আমাদের ঝিনাইদহ জেলাকে কিভাবে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা যায়। এবং এই জন্য আজকে আপনাদের সাথে এই মত বিনিময়, আপনাদের পরামর্শগুলো গ্রহণ করা এবং আপনাদের সাথে থেকে পাশে থেকে কিভাবে আসলে কাজ করা যায়, সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। তো অতীতের ন্যায় আসলে এখানে আমাদের ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তত্ত্বাবধায়ক, তিনি যে বিষয়গুলো এখানে দিয়েছেন সবকিছু আসলে পূরণ করা এখনই সম্ভবপর নয়। সরকারের স্বল্পতা আছে। এই স্বল্পতার মধ্যে অবশ্যই আমাদের আইনমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমার জায়গা থেকেও আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো এবং স্বাস্থ্য সচিবের সাথে কথা বলবো, আরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলা লাগে এ বিষয়ে ইনশাল্লাহ তার সাথে কথা বলবো, এবং আমাদের সদর হাসপাতালকে কিভাবে একটি উন্নত চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তবে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, সেটি হলো যে এই হাসপাতালে বেসরকারি কোনো ব্যক্তির যাতে তার যদি কোনো ধরনের উদ্যোগ থাকে সেটি একটু আলাপ আলোচনা করে নেবেন। অনেকে পতিত স্বৈরাচারের, অনেকে সামাজিক মানবিক কাজের মধ্য দিয়ে আসলে ফিরে আসার কেউ কেউ চেষ্টা করছে। সেই বিষয়ে আমি আপনাদের তত্ত্বাবধায়ককে আগেও বলেছিলাম যে এখানে কেউ হয়তো 1 লাখ টাকার একটা জিনিস উপহার দেবে, তারপরে সে সারা জেলায় প্রচার করে বেড়াবে যে আমি তো হাসপাতালে সবটা আমিই করে দিচ্ছি। সরকার যেখানে এত এত কিছু করতেছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি আপনাদের কিছু লাগে আমরা আছি, আমাদেরকে জানাবেন। 1 লাখ টাকা না, তার থেকে বেশি টাকায় যে জিনিসটা আপনার দরকার সেটি আমরা ইনশাল্লাহ করে দিব। আমাদের সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করব। তবুও পতিত স্বৈরাচারের কোনো কিছু গ্রহণ করা যাবে না, সেই দশকদের কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমি কেন বলছি কথাগুলো? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই কাজটা এখানে হয়েছে, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই কাজগুলো করে থাকে। এবং এই সামাজিক মানবিক কাজের আড়ালে তাদের সেই ফ্যাসিবাদের রাজনীতি তারা ফিরিয়ে আনার কিন্তু চেষ্টা করছে এই ঝিনাইদহ জেলাতে। এই যেটি মজিদ ভাই বলছিলেন যে 3টা আসনে আসলে আমাদের পরাজয় বরণ করার কারণটা, পরাজয় বরণ করার অন্যতম কারণ হলো সেই ফ্যাসিবাদের স্বৈরাচার এবং দশক। তাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির মাধ্যমে টাকা পয়সা এবং তুরস্ক থেকে দানের নামে টাকা পয়সা এনে এগুলো আসলে পতিত স্বৈরাচার অন্য জায়গায় খরচ করেছে। আমি ডিটেলস আর না বলি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, ডিটেলস আর না বলি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 1400 শহীদ এবং প্রায় 30,000 আহত আমাদের যোদ্ধা, তাদের রক্ত, তারা যে সংগ্রামটা করেছে, বিসর্জন করেছে এই পতিত স্বৈরাচারদের কাছে মাথা নত করার জন্য নয়। ডাক্তারদের অনেক ভূমিকা আছে,
যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া। আমি পিজি হাসপাতালে সেখানে নার্সরা একটি প্রোগ্রাম আয়োজন করেছিল জুলাই মাসে। সেখানে আমাদের বর্তমান বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব তিনি গিয়েছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম, আমরা দুজন সেখানে অতিথি ছিলাম। তো অনেক নার্স কথা বলতে বলতে এক প্রকার আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলছে। কত লাশ, কত মৃত্যু, কত রক্ত, এগুলো তারা হাত দিয়ে ধরেছে। সুতরাং এই ডাক্তারদের যে অবদান সেটি আসলে ভোলার নয়। আপনারা ডাক্তাররা, নার্সরা, আপনারাও অনেকে জুলাই যোদ্ধা, শুধু আমরা না। যারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাদের চিকিৎসা সেবা আপনারা দেন নাই, দেখেন নাই কিভাবে মানুষকে হত্যা করেছে, কিভাবে এইভাবে মানুষগুলোকে আসলে জীবন দিতে হয়েছে। সুতরাং এখন এই ডাক্তার, নার্স, আপনারা কিন্তু প্রকৃত আপনারা সমাজের সেবক। আপনাদের কারণে আমরা সুস্থ থাকি, আপনাদের কারণে কিন্তু আমরা অসুস্থ হলে আপনাদের কাছ থেকে মায়ের মতন সেবা পাই। আমি নার্সদেরকে মনে করি যে একজন মা যেভাবে সন্তানকে সেবা দেয়, একজন নার্স, একজন ডাক্তার যিনি নারী, ঠিক মায়ের মতনই একজন ডাক্তার এবং নার্স সেবা দেন। এবং আমাদের যারা পুরুষ ডাক্তার রয়েছে, একজন বাবার মতন, বাবা যেভাবে তার সন্তানকে ভালোবাসে, সেবা দেয়, একজন ডাক্তারও ঠিক একইভাবে বাবার মতনই সেবা দেয়। সুতরাং একজন বাবা এবং মায়ের যে দায়িত্ব, আমার কাছে মনে হয় যে ডাক্তার, নার্সরা সেই একই ধরনের দায়িত্ব অনেকটা পালন করছে তারা। এবং আপনারা সমাজের সব থেকে, আমার কাছে মনে হয় যে আপনাদের এই পেশাটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং, এবং আল্লাহ আপনাদেরকে এই পেশায় দায়িত্ব দিয়েছে। এবং আপনারা যেভাবে আসলে সাহসী, এই সাহসটা আমাদের মধ্যে নাই। ডাক্তাররা যেভাবে আপনারা মানে অপারেশন করেন, অনেক কিছু আপনারা কাছ থেকে দেখেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে সেই সাহস দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। সুতরাং আমার সর্বশেষ অনুরোধ থাকবে, আপনারা সরকারকে সহযোগিতা করুন। সরকার যে স্বাস্থ্য খাত নিয়ে উদ্যোগগুলো নিয়েছে, আপনারা সেটি বাস্তবায়ন আপনারাই করবেন, আপনাদের মধ্য দিয়ে কিন্তু বাস্তবায়িত হবে। সুতরাং সরকারের নির্বাচনী ইস্তেহারে স্বাস্থ্য খাত নিয়ে যে উদ্যোগগুলো রয়েছে, সেগুলো আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন সহজতর হবে। একজন সাংবাদিক আমার কাছে প্রশ্ন লিখে পাঠিয়েছেন, আমাদের স্টার নিউজের সাংবাদিক আমাদের নবীন, তিনি যে প্রশ্ন করেছেন যে সরকারের যে স্বাস্থ্য খাত নিয়ে নির্বাচনী ইস্তেহারে অঙ্গীকার এবং 31 দফায় যেটি উল্লেখ করা আছে। দেখেন, আমি কিন্তু শুরুতেই সেটি বলেছি, আমার উত্তরের মধ্যে সেটি আছে যে সরকার আসলে স্বাস্থ্য খাত নিয়ে যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি সরকার বাস্তবায়নের পথে। কিন্তু 6 মাসেই তো সব বাস্তবায়ন হয়ে যাবে না, সম্ভব। যেখানে 5 বছরের পরিকল্পনা, ইনশাআল্লাহ এই 5 বছরের মধ্যেই স্বাস্থ্য খাত নিয়ে পর্যায়ক্রমে সবকিছু বাস্তবায়ন হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কতটা আন্তরিক, কতটা বিনয়ী, সেটি আপনাদের হয়ে, আপনাদের মতন করে আপনাদের কষ্টটা সে অনুধাবন করতেছেন। এবং তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, মিশতেছেন, পরামর্শগুলো নিচ্ছেন, সে আলোকে তিনি বাস্তবায়ন করছেন। তার প্রতি আস্থা রাখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি আস্থা রাখুন, ইনশাল্লাহ এই দেশের পরিবর্তন হবেই। এই যে বিদ্যুৎ লোডশেডিং নিয়ে যে সমস্যাগুলোর কথা শোনা যায়, হাসপাতালে রোগীরা কষ্ট পায়, লোডশেডিং তো এখানে হয় না? আচ্ছা বলেন তো, সরকার ইচ্ছাকৃতভাবে কি এইভাবে কাউকে কষ্ট দিতে পারে? সরকারের সক্ষমতা সীমিত। এর কারণটা হলো যে পতিত স্বৈরাচার 16 বছর ধরে এই দেশটা লুটপাট করে গেছে। তারা ঋণের টাকায় তারা উন্নয়ন দেখিয়েছে। এখন এই ঋণের কিস্তিগুলো পরিশোধ করা লাগতেছে এই সরকারকে। কত শত সমস্যা, এই সমস্যার মধ্য দিয়ে, সীমিত সামর্থ্য, এর মধ্য দিয়ে সরকার আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। আপনারা একটু মানুষকে বোঝাবেন। আমাদের রোগীরা কষ্ট পায় লোডশেডিং হলে, বিদ্যুৎ চলে গেলে অনেকে কষ্ট পায়। তো এই কষ্ট আমরা বুঝি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই জাতীয় সংকট, সেটি জ্বালানি সংকট, গ্যাস সংকট এবং এই যে লোডশেডিংয়ের কষ্ট, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটি আমরা সমাধান করতে পারবো। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীবর্গ, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন। গতকাল আমাদের মহামান্য রাষ্ট্রপতি শপথ নিয়েছেন
তার দায়িত্ব অনেক, এবং সেই দায়িত্ব ইনশাল্লাহ তিনি একজন যোগ্য জাতির অভিভাবক হিসেবে পালন করবেন। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মন্ত্রী মহোদয়রা, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কয়েকদিন আগে এখানে এসেছিলেন, আপনাদের কথাগুলো শুনেছেন। দেখেন, আমরা এমন একজন স্বাস্থ্যমন্ত্রীকে পেয়েছি, তিনি মানে কাউকে না জানিয়ে হঠাৎ তিনি কোনো একটা হাসপাতালে চলে যান। জানিয়ে শুনিয়ে গেলে তো অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাই না? তিনি পর্যবেক্ষণ করার জন্য খাবারের মান ঠিক আছে কিনা, কোনো আসলে দৌরাত্ম আছে কিনা, ডাক্তাররা ঠিক মতো হাসপাতালে আসতেছে কিনা, নার্সরা ঠিক মতো সেবা দিচ্ছে কিনা দেখার জন্য তিনি হঠাৎ করে চলে যাচ্ছে। আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালে এসেছিলেন, খাবারের মান টেস্ট করেছেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গিয়েছেন। তো আমরা আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারি। আপনারা একটু যাচাই বাছাই করবেন যে অতীতের যারা স্বাস্থ্যমন্ত্রী ছিল আর বর্তমানে যিনি, কতটা পরিশ্রম করছেন। মানে সীমিত সামর্থ্যের মধ্যে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন, তাকে দোষ দেওয়ার কিছু নয়। তিনি যদি এই কাজগুলো না করতেন, গাফিলতি করতেন, তাহলে এই সংকটগুলো নিয়ে আমরা তাকে দায়ী করতে পারতাম। তো যাই হোক, আপনারা আস্থা বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ স্বাস্থ্য খাতের এই সংকট কেটে যাবে। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বিএনপি সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে, এবং বলা যায় সরকার অঙ্গীকারবদ্ধ। যদি স্বাস্থ্য এবং চিকিৎসা খাত আমরা পরিবর্তন করতে পারি, তাহলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।